খারাপ অত্যন্ত কষ্টের একটা নিউজ রয়েছে আপনাদের জন্য। অলরেডি আপনারা জেনে গিয়েছেন বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা টিভি চ্যানেলের মাধ্যমে। সেটা হলো বাংলাদেশে যে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে তার যে কার্গো উইংস রয়েছে, কার্গো উইং মানে বুঝছেন তো, বিদেশ থেকে মালামাল এনে ওখানে রাখা হয়, এক্সপোর্ট ইম্পোর্ট যে জোন রয়েছে, মাল পাঠানো হয় আবার মাল এনে এখানে রাখা হয়, তারপর কাস্টমস ক্লিয়ারিং করে কাস্টমারদের হাতে দেওয়া হয়। তো সেই কার্গো উইংসে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে মানে বলার মতো না। যখন আমি এই মুহূর্তে ভিডিওটা করছি তো আগুন লাগছে প্রায় আরও 10-12 ঘন্টা হয়ে গেছে। আগুন লাগছে হলো গতকাল দুপুর 2:15 আর এখন হলো আমেরিকাতে তার পরের দিন সকাল অর্থাৎ 8:30। তো অর্থাৎ প্রায় 10-12 ঘন্টা হয়ে গেছে যদি সময়ের ব্যবধানে আপনার হিসাব করেন। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন উনি একজন উপদেষ্টা। তো মানে কোথাও উনি কোন ডিপার্টমেন্টের উপদেষ্টা এটা কোথাও ক্লিয়ার করে বলেনি, তো আমি বলতে পারছি না, বাট ওনার নাম হলো বশির উদ্দিন। তো উনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন এবং পাশাপাশি ওই তার ভিডিওর পাশাপাশি ওই আগুনে কীভাবে এই কার্গো ইউনিটটি জ্বলে পুড়ে খারখার হয়ে যাচ্ছে তো সেগুলো দেখানো হচ্ছিল। তো এখন খেয়াল করে দেখেন আপনারা, অনেক পত্র পত্রিকায় আপনারা অলরেডি দেখেছেন, তো কয়েকটা ছেলের ইন্টারভিউ, কয়েকটা লোকের মানে প্রত্যক্ষদর্শী যারা, আগুন যখন লাগে তখন আশেপাশে তো 2-4 জন থাকে নাকি। বাংলাদেশ হলো একটা, বিশেষ করে ঢাকা হলো পৃথিবীর ঘনবসতিপূর্ণ এলাকা, বুঝছেন। এখানে বাংলাদেশের কোথাও 1 ইঞ্চি জায়গা বাদ নাই যেখানে মানুষ নাই, মানুষের আনাগোনা নাই। তো কাজে এই দুর্ঘটনাটা যখন ঘটে কার্গো এলাকাতে, তার ঠিক সামনেই সাথে সাথে প্রত্যক্ষদর্শী যারা আগুন লাগতে দেখছে, মানে আগুন কে লাগাইছে এগুলি তো দেখেনি, মানে আগুনের যখন ধোঁয়াটা বেরোয়েছে তখন তো প্রায় 2-4-5 ফিট 10 ফিট দূর থেকে তো দেখা যায়, কারণ কে লাগাইছে সেটাও ভিন্ন, কিন্তু আগুনটা তো দেখছে যে ওখান থেকে একটা ধোঁয়া জ্বলতেছে, ওখান থেকে একটা ধোঁয়া বেরোতেছে, বা আগুনের ছোট ছোট লেলিহান শিখা, ছোট ছোট এত বড় না, লেলিহান শিখা দেখা যাচ্ছে। তো 2-4 জন তো প্রত্যক্ষদর্শী ছিল সেখানে, আই উইটনেস যাদেরকে আমরা বলি। তো তাদের ভিতরে কয়েকজন আই উইটনেসের কথা আমি শুনলাম এবং খুব অবাক হয়ে গেলাম আমি, বুঝছেন, অবাক হয়ে গেলাম, গায়ে লোম দাঁড়ায় গেছে আমার এই কথা শুনে। সেটা হলো আগুনটা যখন লাগে তখন সাথে সাথে তারা 999-এ কল করে কি করে, পুলিশকে জানায় যে এখানে মনে হয় আগুন লাগছে, যেহেতু ওখান থেকে ধোঁয়া বেরোতেছে ছোট ছোট, মানে ওই কি বলে ওই অগ্নিশিখা যেটাকে ফ্লেম বলে আর কি, তো সেইগুলো ফ্লেম আর কি যেগুলো, তো সেই ধরনের ফ্লেম দেখা যাচ্ছে। তো যখন তার 999-এ কল করে জানাইছে তো পুলিশ সাথে সাথেই ওখানে যে ফায়ার ইউনিট ছিল ঢাকা বিমানবন্দর এলাকায় কিন্তু বেশ অনেকগুলো ফায়ার ইউনিট রয়েছে, বুঝছেন, অনেকগুলো ফায়ার সার্ভিসের ইউনিট রয়েছে। তো তারা কিন্তু সাথে সাথে সেখানে গিয়েছিল উইদিন 20 to 30 minutes। Within 20 to 30 minutes, most of the firefighters and fire units around the town in ওই এলাকার জি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সরি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের আশেপাশে সারাউন্ডিং যে ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো ছিল, দে অল ওয়েন্ট দেয়ার। তারা কিন্তু সবাই সেখানে গেছে। যাওয়ার পর যে ঝামেলাটা সেখানে হয়েছে, ভিতরে তো আগুন চলতেছে, বাইরে থেকে ধোঁয়া দেখা যেতেছে, ছোট ছোট ফ্লেমও দেখা যাচ্ছে। তো তারা তো ফায়ার সার্ভিসের গাড়িটা নিয়ে রেডি, এখন আগুন লাগছে মনে করেন তার থেকেও প্রায় 200 ফিট ভিতরে, যেখানে তারা রাস্তায় গেটের সামনে দাঁড়িয়ে ছিল ফায়ার ফাইটার্সের গাড়িগুলো, ফায়ার ইউনিটসের গাড়িগুলো, সেখান থেকে আগুন লেগেছে প্রায় 100 থেকে 200 ফিট বা তারও বেশি ভিতরে। তো সেখানে তো তাদের আগুনের কাছাকাছি যেতে হবে, তারপর না হয় তাদের সাথে করে আনা পানি বা কোনো এক জায়গা থেকে যে ওয়াটার আউটলেট রয়েছে তো সেখান থেকে পানি দিয়ে তো তারা এটাকে কী করবে, আগুনটা নেভাবে, তাই না। তাদেরকে তো ভিতরে ঢুকতে হবে, কিন্তু গিয়েই দেখে সেখানে বিশাল বড় দরজা। আপনারা যারা দিকে কার্গো এরিয়াতে কাজ করেন, অনেকে C&F এর লোকজন আছেন, তারা হয়তো ভালো জানবেন, বা যদি কখনো গিয়ে থাকেন তাহলে দেখবেন যে বিশাল বড় দরজা আছে, সেখান থেকে শুধু ট্রাক বের হয় আর ঢুকে, তার মানে কি এখান থেকে মাল সামাল খালাস হয়। এবং সেই দরজায় এমন কোনো তালা নাই, জাপানিজ তালা, চাইনিজ তালা, আমেরিকান তালা, বাংলাদেশি তালা, সব ধরনের তালা তোলা দিয়ে এটা আটকাইছে, বুঝছেন। এটার ভিতরে তো খাজানা, বুঝছেন, এটার ভিতরে তো খাজানা, তালা দিয়ে তো আটকাইতে হইবে। তো এত তালা মোলা মাইরা দিয়া দুপুর 2:15 তো সব কিছু তো খোলা থাকার কথা ছিল। ব্যস্ততম দিন গতকাল ছিল কি বার, এখন আজকে হলো কি বার, আজকে হলো শনিবার, তো গতকাল ছিল শুক্রবার বাংলাদেশে। তো এখন সব কিছুতেই হওয়ার কথা ছিল, মানে কাজকর্ম শুক্রবার তো বাংলাদেশে বন্ধ, আমি আবার কি বলি, শুক্রবার তো বাংলাদেশে বন্ধ, শুক্রবারে তো দুনিয়ার সব দেশই বেশিরভাগ দেশই খোলা থাকে,
বাংলাদেশে তো আবার বন্ধ, তো মনে সরকারি ছুটি ছিল বাংলাদেশে তখন। ওই দুপুর 2:15 যখন আগুন লাগে, আধা ঘন্টা আগে ফায়ার ফাইটার্সের গাড়িগুলো যখন দরজার সামনে দাঁড়ায়, তো দাঁড়ায় দেখে যে দরজা তালা মেরা, তারা ঢুকতে পারতেছে না। তো আরে কল করো, অরে কল করো, ওরে কল করো, ইউনুস স্যারকে কল করো, উপদেষ্টারে কল করো, আরে কল করো, তারে কল করো, বুঝছেন, কল টল করতে 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 ঘন্টা পর ঘন্টা পার হয়ে গেছে। ঘন্টা পর ঘন্টা পার হয়ে গেছে, যখন ফায়ার সার্ভিসের ফায়ার ইউনিটসের গাড়িগুলো যখন সেই দরজার সামনে দাঁড়িয়েছিল, তখন ঘন্টা পর ঘন্টা পার হয়ে গেছে, তারা ঢুকতে পারেনি। কার কাছে চাবি ছিল সেটা শুধুমাত্র কি লোকেট করার জন্য, কার কাছে চাবি আছে, কি এইসব দরজা খোবে, আর লোহার দরজা ভেঙে তো আর ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারতেছে না। কি এক আহম্মকের দেশ, কি এক আহম্মকের দেশ, কি আর বলুম আমি আপনাদেরকে, বুঝছেন। পরের কাহিনীগুলো শোনেন। তো তারা 1 ঘন্টারও বেশি সময় বাইরে দাঁড়িয়েছিল। এটা আমার কথা না, যারা কিনা আই উইটনেস ছিল তাদের কথা। এবং তারা বারবার বলছিল যে ভাই, যখন নাকি ফায়ার ইউনিটসের গাড়িগুলো এসেছিল, যে কোনায় বা যেখানে আগুন লেগেছিল, তাদের যে 2-4টা গাড়ি এসেছিল সেটাই যথেষ্ট ছিল সেই আগুনকে নিভানোর জন্য। কিন্তু 1 ঘন্টার উপরে যখন গাড়িগুলো বাইরে দাঁড়িয়ে রইল শুধুমাত্র দরজা খোলার অপেক্ষার জন্য, তখন যা ঘটার তাই ঘটলো। এখন আগুন তো বুঝিনি, যতটা সময় আগুন পেয়েছে ততক্ষণে সারা যে কার্গো এলাকা আছে সব জায়গায় ছড়িয়ে পড়ছে। তারপরে হয়তো কে বা কারা এসে দরজা খুলছে এবং ভিতরে ঢুকছে, ততক্ষণে যাওয়া আবার হয়ে গেছে তাদের নিয়ন্ত্রণের বাইরে। এরপর যা কিছু আপনারা দেখেছেন ভিডিও ফুটেছে, এখন তো প্রায় 10 ঘন্টা 12 ঘন্টা হয়ে গেছে। এখন তারা আসলে আগুন নেভাইবো এরপর কি, বুঝছেন, আগুন আর জ্বলার মতো আর সেখানে কিছু নাই। আগুন আর নেভাবে নেবেন কি, ওখানে আর জ্বলার মতো তেমন কিছু নাই। প্রত্যেকটা জিনিসের আবার শুরু একটা শেষ আছে ন্যাচারাল ওয়েতে। তো আগুন লাগছে, যত যা কিছু জ্বালানো দরকার জ্বালাইছে, এবং আর জ্বালানোর কিছু নাই, আস্তে আস্তে নিভে যাচ্ছে। তো মাঝখান থেকে যত ফায়ার ফাইটার ছিল সেখান থেকে দেখলাম 20-25 জন আহত হয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এরাই সে কী করছে আমি জানি না, আগুন লাগার আগুনে বলছে। শুধুমাত্র হট্টগোল করা ছাড়া, ওখানে ভিড় জমানো ছাড়া উল্লেখযোগ্য কোনো কারণ আমি দেখছিলাম না, বুঝছেন। উল্লেখযোগ্য কোনো কারণ আমি দেখছিলাম না যে তারা আসলে কী করতেছে। তো বাংলাদেশের প্রতিটা জায়গায় যেখানে আগুন লাগে, আপনার একটা জিনিস খেয়াল করবেন, আগুন কিন্তু নিজে থেকে নিবে, সম্পূর্ণ একেবারে ধূলিসাৎ কইরা নিজে থেকে নিবে। কখনো আপনারা এই আগুনের ঘটনায় বিশেষ করে বাংলাদেশে দেখেন না যে আমাদের ফায়ার ফাইটাররা বা আমাদের সোনার ছেলেরা তাড়াতাড়ি ওখানে দৌড়ে গিয়ে মানে আগুন সব কিছু পুরানোর আগে আগুন টাগুন নিভে যান এবং মাল রক্ষা করছে, এই ধরনের কিন্তু নিউজ আপনারা দেখেন না। যান মাল রক্ষা করার নিউজ আপনারা দেখেন না। যান মাল সবই যায় এবং আগুন নিজে থেকে নিবে, তারপরে আর কি ফায়ার সার্ভিসের লোকেরা তাদের মতো আছে, বেচারা অসহায়, তাদের কাছে তো হাইটেক প্রযুক্তি নাইও, কী বা করবো, দূর থেকে একটুখানি পানি দেওয়া ছাড়া আর তো তেমন কিছু করার দেখি না। তো যে কারণে আমি আজকের এই ভিডিওটা করা, তো এগুলো তো পুরনো কাহিনী, এগুলো আপনারা জানেন, শুনলে বিরক্ত হবেন যে জজ ভাই এগুলোর কী কাহিনী, এগুলি তো ভাই জন্ম থেকেই দেখেইতেছি আমরা, এগুলো তো ভাই জন্ম থেকে আমরা এগুলো দেখেছি, কি আর কাহিনী ভাই। নতুন কোনো ফ্যাশন থাকলে, নতুন কোনো ওয়াজ থাকলে করেন, বুঝছেন, এগুলি শুনতে আর ভালো লাগে না। হ্যাঁ, নতুন একটা ওয়াজ আমি আপনাদের করি। তো আপনারা জানেন দীর্ঘদিন আমি ইউরোপ আমেরিকাতে ছিলাম, দীর্ঘদিন আমার লাইফের 5টা বছর কাটছে আমার ইউরোপে, আর এখন 15 বছর কাটতেছে হলো আমেরিকাতে। তাহলে ইউরোপের ইউরোপের খুব কুখ্যাত এবং বুঝলেন খুব পাওয়ারফুল কান্ট্রি হলো ইউনাইটেড কিংডম। তো সেখানে ছিলাম আমি, আর এখন আসছি পৃথিবীর আরেকটা প্রতাপশালী দেশ আমেরিকাতে। তো ইউকে বা ইউনাইটেড কিংডমের আইন কানুন আমি জানি কম বেশি, যেহেতু আমার একটা চোখটা দেখতেছে, এটা কিন্তু সাধারণ চোখ না, এটা কিন্তু সাধারণ, এটা হলো অনুসন্ধানী চোখ। মানে আমি যা কিছু দেখি এটা কিন্তু এক্সরে করে আমার পিছনে কি আছে সেটাও দেখতে পাই। আমার চোখ দিয়ে আপনারা সামনে যে একটা মেয়ে যদি হেঁটে যান, আপনার চোখ দিয়ে খালি মেয়েটা দিয়ে দেখেন, মেয়েটার শাড়ি কাপড় এগুলি তো দেখেন, সালোয়ার কামিজ পরে হেঁটে যান। কিন্তু আমার এই চোখ এমন এক্সরে করা, এই চোখের ভিতরে এক্সরে সিস্টেম করা, আমি সেই শাড়ি কাপড়ের ভিতরে নিচে কি আছে, সালোয়ার কামিজের নিচে কি আছে, বুঝছেন, এগুলো আমি সব দেখতে পাই। এটা হলো আমার চোখ, বুঝছেন। তার মানে বিভিন্ন অবশ্য ওইসব ক্ষেত্রে আমি আমার এই চোখ ব্যবহার খুব কমই করি, বেশিরভাগ করি হলো বিভিন্ন ক্রাইম বা ঘটনা অঘটনা, মিল পার্থক্য অমিল, বুঝছেন, এই ধরনের কন্ট্রাডিক্টরি যে জিনিসগুলো আছে সেগুলো খুব আমি ভালো মতোই লক্ষ্য করি। যে আমার সোনার বাংলাদেশ, যেখানে আমার জন্ম, জীবনের আমি 30টা বছর 20টা বছর আমি সেখানে কাটাইছি, তারপর তো বাকি লাইফ ইউরোপ আমেরিকাতে। তো এখন আমার সোনার বাংলার কী কাহিনী আর এখানে এসে আমি কী কাহিনী দেখতে চাচ্ছি, ছোট্ট একটা পার্থক্য আমি আপনাদেরকে বলি। আমার 2টা দোকান আছে আমেরিকাতে, বুঝছেন, যেখানে আমি থাকি সাউথ ইস্ট ফ্লোরিডাতে আমার 2টা দোকান রয়েছে। তো আমার আরেকটা যে দোকান রয়েছে সেটা একটা বিশাল বড় শপিং কমপ্লেক্সের ভিতরে, সেখানে মনে করেন আর 40 থেকে 50টা দোকান আছে, তার মধ্যে আমার হলো একটা। আর এইখানে যে দোকানটাতে আমি বসে আছি এটাও একটা ছোটোখাটো স্ট্রিপ মল বলে দেশের ভাষায়। পাশে রয়েছে সাবওয়ে, তারপরে ডেন্টাল ক্লিনিক, তারপরে রয়েছে বারবার শপ, যা কিছু থাকে আর কি, বুঝছেন। তো এখন খেয়াল করে দেখেন, মজার ব্যাপার হলো এখন এইখানে যদি আগুন লাগে, মনে করেন আমি যে রুমটাতে যে ইউনিটে বসে আছি এখানে যদি আগুন লাগে, তাহলে ফায়ার ফাইটারকে তো এই রুমের ভিতরে ঢুকতে হবে, ইয়েস অর নো? উত্তর হলো ইয়েস।
ফায়ার ফাইটারকে এই রুমের ভিতরে ঢুকতে হবে এবং যেখানে এক্স্যাক্টলি আগুনটা লেগেছে সেই আগুনটা তারা নিয়ন্ত্রণে আনবে যাতে সবগুলো ইউনিটে ছড়িয়ে না যায়। তো যার ফলে কি করতে হয়, আমেরিকার আইন অনুযায়ী যে যার দোকান যেখানেই থাক না কেন তার একটা চাবি, তার একটা ডুপ্লিকেট চাবি এখানকার যে ফায়ার ডিপার্টমেন্ট আছে তাদেরকে দিতে হয়। তো এইটা তো এই দোকানের কাহিনী, এই দোকানের চাবি অলরেডি তাদের দেয়া আছে। এবার আসেন আমার আরেকটা যে দোকান আছে, সেটা বেশ বড় দোকান, ওই আমি যেখানে থাকে তার বাসা থেকে 5 মিনিট দূরে। তো সেই দোকানে ওই তখন তো নতুন নিচে মানে ভুলে গেছিলাম, তো ফায়ার ফাইটার লোক এসে আমাকে বলে গেছে, বুঝছেন জর্জ তুমি তো এই দোকান নিছো, ভালো কথা, তো তোমার দোকানে যে ডুপ্লিকেট চাবি আছে তো ডুপ্লিকেট চাবি আমাদের কাছে দিয়ে দেয়। এখন আমার দোকানের ভিতরে মাল সামাল ভরা, বুঝছেন, অন্তত কমসে কম $50,000 $1 লক্ষ মাল সামাল হবে দোকানের ভিতরে। তো এখন আমার এই চাবিটা ফায়ার ফাইটারদের কাছে দিব, ওরা যদি আবার কখন আইসা ভাই দোকান তালা টালা খুলে চুরি মুড়ি করে লিয়ে দেখে, শুনতেও তো একটু লাগে। আমি যে দোকানে বোঝাচ্ছি এখানে চুরি টুরি করার তেমন কিছু নাই, কিন্তু ওই দোকানে অনেক কিছু আছে। তা আমি আর দেই না, গড়িমসি গেলাম, কিন্তু আবার কারে কি চাবি দেবো কী করে না করে, বুঝছেন, চুপ হয়ে রয়েছে। বিশ্বাস করেন ভাই, প্রথম দিন মুখে এসে বলে গেছে, তারপরে এক গাড়ি নিয়ে এসে ফায়ার ফাইটার গাড়ি নিয়ে এসে দোকানে দাঁড়ায় আমাকে রিটেন ওয়ার্নিং দিয়ে গেছে, তোমাকে আমরা একবার বলে গেছিলাম আমাদের চাবিটা দেওয়ার জন্য, অলরেডি 2 উইকস চলে গেছে, কিন্তু তারপর তোমরা আমাকে চাবিটা দাওনি। এখন এই যে আরেকটা রিটেন দিয়ে গেলাম, তোমাকে রিকোয়েস্ট করে গেলাম, যদি তারপর তুমি আমাদেরকে চাবি না দাও তারপরে তো তুমি চাবি দিবা, তোমার বাপেও চাবি দেবে এবং এই চাবি তুমি কোর্টে গিয়ে দিয়েইবা। তোমার বিরুদ্ধে এরকম অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন, এই দেশের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন মানে কি ওই লিগ্যাল অ্যাকশন টাইপের, বুঝছেন। তুমি যদি তোমার দোকানের চাবি না দাও, তুমি যদি তোমার দোকানের চাবি আমাদেরকে না দাও, ভালোভাবে না দাও, এই ফায়ার ফাইটার লোকেরা বলতেছে আইসা কর লিখিত আমাকে দিয়ে গেছে, তাইলে তুমি গিয়ে তোমার চাবি তো দিবা, তোমার তোর বাপে শুধু চাবি দিব, ওই গিয়া কোর্টে গিয়ে তোমরা চাবি দিবি না খেলে গিয়া। আজকে যদি তোর ইউনিটে আগুন লাগে, এখানে আরো 50টা দোকান আছে, মিলিয়ন মানে ডলারের মাল সামাল, ওই পুরো আরে বিল্ডিংটার মালিকই তো প্রায় $10-20 মিলিয়ন, বিল্ডিংটা দামই তো $10 মিলিয়ন। প্রত্যেকে যে ব্যবসা বাণিজ্য আছে, এই যে 50টা 60টা যদি দোকান থাকে, প্রত্যেকটা ব্যবসা বাণিজ্য তো ভরপুর অবস্থা। যদি তোর দোকানে আগুন লাগে এবং আমরা যদি সময় মতো গেট খুলে ঢুইকে সে আগুন নিভাইতে না পারি, তাহলে বাকি যে 50-60টা দোকান আছে একেবারে সাতটা নাশ করে দেব, সবাইকে রাস্তার ফকির বানাইব এবং $1 মিলিয়ন প্রপার্টি জ্বলে পুড়ে একেবারে খার হয়ে যাবো গা। আমাকে এগুলো বুঝাই বললো যে তুই কি এগুলো চাস? খোদাই না করুক অ্যাক্সিডেন্টলি কিছু ঘটলে কি করবো? আমরা তো আসবো, গাড়িটা রেডি আসবো, আমরা তো দোকানে তো ঢুকতে পারবো না। বাইরে গিয়ে খারাপ দেখুন, আর বাইরে খারাপ যতক্ষণ দেখুন ততক্ষণে তোর দোকানের আগুন তো পুরো বিল্ডিং, এই $1 মিলিয়ন বিল্ডিং আগুন পুরো সারখার হয়ে যাবো। যখন সব জায়গায় আগুন লেগে যাবো তখন আমরা কোন পাল্টা ফেলাম, মুখটা খারাপ হয়, তখন আমরা কি করুম? এটা তো আমাদের জন্য সহজ ছিল। তোর দোকানে আগুন লাগছে, ফায়ার অ্যালার্ম আছে, আমাদের এখানে সিগন্যাল গেছে, আমরা তাড়াতাড়ি করে চলে আসি, আমাদের কাছে চাবি ছিল, দোকান খুলছে, আগুন 30 মিনিটের ভিতরে 20 মিনিটের ভিতরে আগুন আমরা নিভে ফেলছি। কিন্তু এখন চাবি যদি না থাকে তাহলে কতক্ষণে তোরে খুঁজুম, কতক্ষণে তোরে ফোন করুম, কখন তুই আইবি, তোর দোকানে গ্লাস ভাঙ্গা দরজা ভাঙ্গা ঢুকতে তো আমাদের সময় লাগবে। বরঞ্চ এত কাহিনী চাইতো, তোর দোকানে যে চাবিটা আছে সেটা তো আমাদের দিয়ে দে, তুইও বাঁচবি, আশেপাশে সবগুলো মানুষ বাঁচবে। এইগুলো যখন ভাই আমাকে বলে গেছে যে তুই তো চাবি দেবি না, তোর বাপে চাবি দেবে, তুই কি কোর্টে এবার চাবি দিয়েবি, ভাই বিশ্বাস করেন পরের দিন সকালে আমি এখানকার ওয়ালমার্ট আছে যেখানে তালা চাবি বানায়, তো তাড়াতাড়ি করে আমি সেখানে গিয়ে দোকানের ডুপ্লিকেট চাবি বানায় নিজে গাড়ি দিয়ে গিয়ে ফায়ার সার্ভিস যে ডিপার্টমেন্ট আছে সেখানে গিয়ে দিয়েছি যে ভাই দাও, এই যে আমার দোকানের ঠিকানা তোমরা গেছিলাম, এই নো ভাই চাবি চাইছিল, ভাই চাবি নো ভাই মাফ করো ভাই, আমি কোর্টে যেতে না। তেই হইল কাহিনী। অর্থাৎ এখানে মানুষের জান এবং মালের কতটা ইম্পর্টেন্স দেওয়া হয়, জান এবং মালের আমেরিকাতে কতটা ইম্পর্টেন্স দেওয়া হয়। আরেকটা কাহিনী আমি বলি, এই যে মনে করেন বিমানবন্দরে যে আগুন লাগছে, বিমানবন্দর প্রত্যেকটা জায়গায় তো ওই বিমানবন্দর, এই কিছুদিন আগে কিন্তু ইপিজেডে আগুন লাগছে, তারপরে এই যে 2-3 দিন আগেও কোন গার্মেন্টস যেন আগুন নাকি একবার সারখার হয়ে গেছে, ওইটা ধুলিসাৎ হয়ে গেছে, তারপরে ইপিজেডে ভয়াবহ আগুন। এরপর আসেন হলো এই যে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এই কার্গো উইংসের এটা আগুন। তো যখন নাকি এই ধরনের ইউনিটগুলো ডিজাইন করা, সরকার কিন্তু কাগজপত্র যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন সরকার কিন্তু কোটি কোটি টাকা খরচ করে শুধুমাত্র এগুলোর নিরাপত্তার জন্য, যে কোনো বিপদ আপদে যাতে এই প্রপার্টিটাকে সেভ করা যায়। এখানে তো
হাজার হাজার কোটি টাকার প্রবাসীদের মাল সামালও আছে, বিভিন্ন ব্যবসায়ীদের মাল সামাল যেগুলো ওয়েট করছিল কার্গো ক্লিয়ারেন্সের জন্য, C&F ক্লিয়ারিংয়ের জন্য, সেগুলো ওয়েট করছিল। তো সেগুলো তো পুরা সার্কার হয়েছে। তো কত বড় ইম্পর্টেন্ট একটা জায়গা এই কার্গো উইংস, এই যে কোনো এয়ারপোর্টের ক্ষেত্রে। তো এখন খেয়াল করে দেখেন, সরকার কিন্তু কাগজপত্রে শত শত কোটি টাকা ব্যয় করে এগুলোর শুধু নিরাপত্তার জন্য। আগুন লাগলে কী করবে, এই লাগলে কী করবে, সেই লাগলে কী করবে, হেনতে নিয়ে, কিন্তু কাজের কাম কিছু আনি। এখানে আমাদের গাফিলতিতে আছে, এতে কোনো সন্দেহ নেই, কারণ বাংলাদেশ কোনো সিস্টেমের মধ্য দিয়েই চলে না। আর তাছাড়া এই যে যেখানে আগুন লাগছে কার্গো সেকশনে, এখানে তো আপনাদের ওই যে স্মোক বা ফায়ার অ্যালার্মও থাকার কথা। ফায়ার অ্যালার্ম বা স্মোক অ্যালার্ম যেটা আমেরিকাতে বাধ্যতামূলকভাবে, ওই যে আমি একটু ক্যামেরাটা ঘুরে আমি আপনাদেরকে ওই যেখানে বসে আমি ভিডিওটা করছি, ওই যে কোনায় দেখছেন, ওই যে ওইটা কি, যেখানে বসে আমি ভিডিওটা করছি, ওই যে কোনার দিকে তাকে দেখেন, এটি কিন্তু ফায়ার অ্যালার্ম এবং স্মোক অ্যালার্ম, ফায়ার অ্যালার্ম এবং স্মোক অ্যালার্ম এবং ইমার্জেন্সি লাইট। তো ওই লাইটের ভিতরে ফায়ার অ্যালার্ম করা আছে এবং ওই স্মোক অ্যালার্মও দেওয়া আছে, যদি কোনো কারণে ফায়ার লেগে যায় এইটা একেবারে কইরা বুঝছেন, মানে জোরে সাইরেন দিয়ে আশেপাশে সবাই জানিয়ে দেবে যে একটা ঘটনা আছে, সবাই দৌড়ে এখানে আসো, ঘটনা একটা ঘুরছে, সবাই এখানে দৌড়ে আসো, বুঝছেন। তো এই সিস্টেম এখানে করা আছে। তো এখন বাংলাদেশের যে অবস্থা, তো এইসব ডিপার্টমেন্টের কথা এগুলো ছিলই, তো সময় মতো কিন্তু ইয়েরও আসছিল, ওই ফায়ার ফাইটার্সের লোকরাও আসছিল, কিন্তু মজার ব্যাপার হলো ঘন্টার পর ঘন্টা তারা বাইরে দাঁড়িয়ে রইল, শুধুমাত্র দরজাটা খোলার কারণে, দরজাটা খুলে তারা ঢুকতে পারেনি। ইভেন যে বিভিন্ন গার্মেন্টস আপনারা মাঝে মাঝে শুনেন বহু মানুষ মারা যায়, আবার ওই ঘটনাটা একটু লক্ষ্য করলে বুঝবেন। তো সেখানে দেখা যাবে যে কলাপসিবল যে গেট আছে, যে মেইন গেট গার্মেন্টসের, সেই গেট লাগানো ছিল এবং ভিতরে আগুন লাগার কারণে ভিতর থেকে মানুষ বের হইতে পারেনি, কলাপসিবল গেটে এসে আটকা পড়ছে, শত শত নিরীহ ভাই বোন মারা গেছে, বুঝছেন, নির্মমভাবে মারা হয়েছে, মরে গেছে। তো এখন খেয়াল করে দেখেন, তো এগুলোকে যদি বলেন এগুলো আল্লাহর মাল, আল্লাহ নিয়ে গেছে, বা অ্যাক্সিডেন্টাল ডেথ, দিস ইজ নট অ্যান অ্যাক্সিডেন্টাল ডেথ। এগুলোকে অ্যাক্সিডেন্টাল ডেথ বলা হতে কেন? এগুলোকে বলা হয়ে থাকে কি, মার্ডার। এগুলোকে বলা হয়ে থাকে মার্ডার, আরেক ভাষায় বলা হয়ে থাকে কিলিং, বুঝছেন। কারণ দরজা লাগিয়ে রাখছেন, লোকগুলো যান বাঁচাতে পারতো, দরজা যে লাগিয়ে রাখছে, যার দায়িত্ব ছিল দরজা সময় মতো খোলা বা এগুলো দেখভাল করা, সে তো দায়িত্ব পালন করেনি, তো তার অপরাধেই বাকি 20 জন 50 জন মানুষ মারা গেছে। কখন আপনারা দেখেন এদেরকে আইনের আওতায় আনার জন্য? এই যে দেখেন হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়ে গেল এই যে কার্গো সেকশনে। তো এখন খেয়াল করে দেখেন, এই যে কি দরজাটা লাগিয়ে গেছে, কারা ছিল দরজার দায়িত্বে, চাবি ছিল কাদের কাছে, কেন সময় মতো ফায়ার সার্ভিসের লোকরা ঢুকতে পারলো না? কোনোদিন কোনো জায়গায় এই ধরনের বিচার আচার দেখছেন? এখন খালি শুনবেন যে ক্ষয়ক্ষতির পরিমাণ কত, পরে একটা ইনভেস্টিগেশন রিপোর্ট হবে, বলবো ওখান থেকে ওই যে শর্ট সার্কিটের কিছু একটা হয়েছে বা সেই কিছু একটা হয়েছে, তারপর আর কি এই কাহিনী হইতে দেখবেন যে 3-4 দিন পর আবার জানি কোন জায়গায় আগুন লাগছে, বুঝছেন। তো সেই কাহিনী আবার ধামাচাপা পড়ে যাবে। তো এখন ভিডিওটা শেষ করার আগে তো মানে একটা কথা আসলে আমার বলতে ইচ্ছে করতেছে, বুঝছেন। এই সব অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, হ্যাঁ, 6 মাসে একবার, বছরে একবার, 10 বছরে একবার, ঘটবে না কেন? ঘটতেই পারে। যে অ্যাক্সিডেন্টের উপর তো আমাদের কোনো হাত পা নাই, এটা আল্লাহর তরফ থেকে হয়, বুঝছেন। এটা আল্লাহর ইশারা হয়, আল্লাহর তরফ থেকে হয়, ভাগ্যে যা ছিল তাই হবে, এটাও আমরা বিশ্বাস করি। কিন্তু ভাই, এই যে 2 দিন পর যে বাংলাদেশে আগুন লাগে, আপনাদের কাছে একবার সন্দেহ হয় না এত ঘন ঘন আগুন লাগতেছে কেন? এত ঘন ঘন আগুন লাগতেছে কেন? তো আমার কাছে মনে হয় এই আগুনগুলো যতটা না অ্যাক্সিডেন্টাল, ততটাই আমার কাছে মনে হলো থেকে ম্যান মেড, বুঝছেন, বা হিউম্যান মেড। এই আগুনগুলো যে ন্যাচারাল মেড না, বুঝছেন, এগুলো সব হিউম্যান মেড, ম্যান মেড। কে বা কারা, আমার কাছে মনে হচ্ছে যে কোনো একটা অশান্তি তৈরি করার জন্য, বা আমাদেরকে কি উদ্দেশ্যে তারা করতেছে তা আমি জানি না, কিছু না কিছু তো উদ্দেশ্য থাকবেই। এবং বাংলাদেশে তো আগুন লাগানো খুব সহজ একটা কাজ, খুব সহজ একটা কাজ। আপনিও চাইলে পারবেন যদি আপনার ভিতরে সেই বদনিয়ত থাকে। আটকানো যাবে না। একে তো বাংলাদেশ আইন কানুন নাই, বিচার আচার নাই, কিছু নাই, বুঝছেন। তো হতবরল একটা অবস্থা, এরকম তো ক্রাইম হতেই থাকবে। তো যার ফলে মানুষের ভিতরে একটা মানে মোটামুটি একটা ধারণা জন্ম নিয়ে গেছে যে দেশে যে কোনো ক্রাইম করে সহজেই এখান থেকে কি করা যায়, এক্সিট নিয়ে বের হওয়া যায়, কিছুই হবে না। তো যার ফলে হয়তো বা কার উদ্দেশ্যে কী আছে আমি তা জানি না, তবে বাংলাদেশ রাষ্ট্রটার ক্ষতি করার যে একটা বিরাট একটা উদ্দেশ্য তাদের রয়েছে, এতে কোনো সন্দেহ নয়। কারণ যে সেক্টরগুলোতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, বিশেষ করে ইপিজেটের মতো জায়গা, তারপরে এই কার্গো উইংসের মতো এরকম একটা স্পর্শকাতর, খুবই ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট এরকম একটা প্লেস যা আমাদের অর্থনীতির জন্য, বুঝছেন, এইসব জায়গায় যখন আগুন লেগে এইভাবে পুড়িয়ে দেওয়া হয়, তখন বুঝতে হবে দিস ইজ নট ন্যাচারাল মেড, ইট ক্যান্ট বি ন্যাচারাল মেড, ইট সামহাউ সামওয়ে হিউম্যান মেড। আমরা এইগুলো লাগাইছি। তো এখন এটা তার আমি
গবেষণা করে বের করতে পারবেন, এটা আপনার আমার কাজও না। এর জন্য সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে বিভিন্ন ডিপার্টমেন্ট পালে, তাদেরই কাজ। তো এখন যদি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করে, তারা যদি খুঁজে খাইজা বাইর করে, তাহলে হয়তো বাংলাদেশকে বিপদের হাত থেকে রক্ষা করতে পারে। আর না হলে গতকাল লাগছে ইপিজেডে আগুন, কয়েকদিন আগে ইপিজেডে, এখন লাগলো হলো এই যে হযরত শাহজালালের কার্গো উইংসে, 2 দিন পর লাগবে চট্টগ্রামে, তারপর লাগবে সিলেটে। এটা এভাবেই চলতে থাকবে। তো আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।